চীন একসময় যে দেশের মানুষ দিনে একবেলাও খেতে পেত না, আজ সেই দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। মাত্র 40 বছরের মধ্যে কিভাবে দেশটি এমন অবিশ্বাস্য রূপান্তর করলো, কিভাবে দেশটি এত অল্প সময়ের মধ্যে ইকোনমিক পাওয়ার হাউস হয়ে উঠলো, আর কিভাবেই বা দেশটি গরিব কৃষকের দেশ থেকে একটি গ্লোবাল পাওয়ার হয়ে উঠলো, সেই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওর এই পর্বে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আধুনিক চীনের গল্প শুরু হয় 1949 সালে, যখন গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়। মাও সেতুং সোভিয়েত মডেল অনুসরণ করে একটি কঠোরভাবে কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি গ্রহণ করেন। ব্যক্তিগত মালিকানা বাতিল করা হয় এবং সবকিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে চলে আসে। কিন্তু এই কঠোর নিয়ন্ত্রণ দ্রুত বিপর্যয় ডেকে আনে। 1958 থেকে 1962 সালে গ্রেট লিপ ফরওয়ার্ড ছিল একটি বিশাল ব্যর্থতা। জোর করে শিল্পায়ন এবং কৃষির ভুল নীতির কারণে ইতিহাসের অন্যতম ভয়াবহ দুর্ভিক্ষ দেখা যায়। কোটি কোটি মানুষ মারা যায় এতে। 10 বছরের এই রাজনৈতিক বিশৃঙ্খলায় অর্থনীতি প্রায় থমকে যায়। মেধাবী মানুষজন নিপীড়িত হন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং প্রযুক্তিগত উন্নয়ন সম্পূর্ণ থেমে যায়। 1976 সালে মাওয়ের মৃত্যুর পর চীন ছিল বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। এই সময় একটি নতুন পথের সন্ধান করা চীনের জন্য অপরিহার্য হয়ে পড়ে। দেশের অভ্যন্তরে অস্থিরতা বাড়ছিল এবং কমিউনিস্ট পার্টির নেতারা বুঝতে পেরেছিলেন যে অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব নয়। এই সন্ধিক্ষণে একজন নেতা ক্ষমতার কেন্দ্রে আসেন, দেং শিয়াওপিং। 1978 সালের ডিসেম্বরে দেং শিয়াওপিং চীনের অর্থনৈতিক নীতিতে সম্পূর্ণ পরিবর্তন আনেন। তার স্লোগান ছিল নীতিগত নয় বরং ফলাফলমুখী। বিড়াল কালো হোক বা সাদা, ইঁদুর ধরলেই হলো। অর্থাৎ মতাদর্শের চেয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বেশি গুরুত্বপূর্ণ। প্রথম এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল কৃষিতে। 1978 সালের আগে চীনে ছিল কমিউন সিস্টেম, যেখানে জমির মালিকানা ছিল সরকারের এবং কৃষকরা কাজ করত সম্মিলিতভাবে, কিন্তু এতে কৃষকের ব্যক্তিগত মালিকানা ছিল না। নতুন সংস্কারে হাউসহোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম শুরু করা হয়। এতে প্রতিটি কৃষক পরিবার একটি নির্দিষ্ট পরিমাণ জমি পেল, যেখানে তারা চাষাবাদ করবে। সরকারকে নির্ধারিত কোটা দেওয়ার পর বাকি সব ফসল তারা নিজেরা রাখতে পারবে, যা বাজারে বিক্রি করতে পারবে। ফলাফল, মাত্র কয়েক বছরের মধ্যে কৃষি উৎপাদন বেড়ে গেল প্রায় 30 থেকে 40%। লাখ লাখ মানুষ দরিদ্র সীমা থেকে বেরিয়ে এলো। 1980 সালে চীন একটি অভিনব পরিকল্পনা শুরু করলো, স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা। প্রথমে শেনজেন, জুরহাই, শান্টো এবং জিয়ামেন এই 4টি শহরে এই অঞ্চল তৈরি করা হলো। এইসব অঞ্চলে বিদেশি কোম্পানিগুলিকে বিনিয়োগ করার বিশেষ সুবিধা দেওয়া হলো। কম কর, সহজ নিয়মকানুন এবং ভালো অবকাঠামো এইসব দেওয়া হলো। শেনজেনের উদাহরণ দেখুন। 1980 সালে এটি ছিল মাত্র 30,000 মানুষের একটি মাছ ধরা গ্রাম। আজ এটি 1.5 কোটির বেশি মানুষের একটি আধুনিক মেগাসিটি, যেখানে রয়েছে হুয়াওয়ে, টেনসেন্টের মতো বৈশ্বিক কোম্পানির সদর দফতর। এই পরিকল্পনা সফল হওয়ার পর চীন আরও অনেক শহরে এবং উপকূলবর্তী এলাকায় এই মডেল প্রয়োগ করলো। 1990 দশকে চীন নিজেকে প্রতিষ্ঠিত করল বিশ্বের কারখানা হিসেবে। কিন্তু কিভাবে? প্রথমত, চীনে ছিল বিশাল জনশক্তি যারা কম মজুরিতে কাজ করতে রাজি ছিল। দ্বিতীয়ত, সরকার বিদেশি কোম্পানিগুলির জন্য তৈরি করলো চমৎকার অবকাঠামো, বন্দর, সড়ক, রেলপথ, বিদ্যুৎ সরবরাহ। তৃতীয়ত, চীন তাদের মুদ্রা ইউয়ানকে রাখলো ইচ্ছাকৃত কম মূল্যে, যাতে তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে সস্তা হয়। অ্যাপেল, নাইকি, টয়োটা, বিশ্বের প্রায় সব বড় কোম্পানি চীনে তাদের উৎপাদন শুরু করলো। চীন হয়ে উঠলো ইলেকট্রনিক, খেলনা, পোশাক, জুতো সবকিছুর সবচেয়ে বড় রপ্তানিকারক। 2001 সালে চীন যোগ দেয় বিশ্ব বাণিজ্য সংস্থা WTO-তে। চীনের অর্থনৈতিক সাফল্যের একটি বড় কারণ হলো তাদের বিশাল অবকাঠামো উন্নয়ন প্রকল্প। চীন বিশ্বের দীর্ঘতম হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরি করেছে, প্রায় 40,000 কিলোমিটার। তারা তৈরি করেছে আধুনিক বিমানবন্দর, মেগা ব্রিজ, টানেল এবং স্মার্ট সিটি। এই বিনিয়োগ শুধু ব্যবসা বাণিজ্যকে সহজ করেনি, বরং লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি করেছে। চীন বুঝেছিল দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য প্রয়োজন শিক্ষিত জনশক্তি এবং প্রযুক্তিগত উন্নতি। 1980 সালে চীনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা ছিল মাত্র 10 থেকে 15 লাখ। আজ সেই সংখ্যা 4 কোটিরও বেশি। প্রতি বছর চীন থেকে প্রায় 10 লাখ ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট হয়। চীন লাখ লাখ শিক্ষার্থীকে বিদেশে পাঠালো উচ্চশিক্ষার জন্য, যারা ফিরে এসে নিয়ে এলো আধুনিক জ্ঞান ও প্রযুক্তি। 1980 সালে চীনের মাত্র 20% মানুষ শহরে বসবাস করত। আজ সেই সংখ্যা 65%-এরও বেশি। চীনের সাফল্যের একটি বিতর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ দিক হলো শক্তিশালী সরকারি নিয়ন্ত্রণ। চীন অনুসরণ করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেখানে সরকার নির্ধারণ করে দেয় পরবর্তী 5 বছরের অর্থনৈতিক লক্ষ্য। এক দলীয় শাসন ব্যবস্থার কারণে চীন দ্রুত সিদ্ধান্ত নিতে পারে এবং বড় বড় প্রকল্প বাস্তবায়ন করতে পারে, যেখানে গণতান্ত্রিক দেশগুলির সময় লাগে বেশি। কিছু চমকপ্রদ তথ্য দিয়ে চীনের উত্থান বোঝা যাক। 1980 সালে চীনের জিডিপি ছিল প্রায় $300 বিলিয়ন।
2024-এ তা দাঁড়িয়েছে $18 ট্রিলিয়ন। 1981 সালে চীনের দারিদ্র্যের হার ছিল 88%, আজ তা দাঁড়িয়ে 0.5%-এর নিচে। চীন বিশ্বের সবচেয়ে বড় রপ্তানিকারক এবং দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক। তবে চীনের সামনে এখন বেশ কিছু চ্যালেঞ্জও রয়েছে। প্রথমত, জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে এবং জনসংখ্যা বুড়িয়ে যাচ্ছে। এক সন্তান নীতির দীর্ঘমেয়াদী প্রভাব এখন দেখা যাচ্ছে। দ্বিতীয়ত, পরিবেশ দূষণ একটি মারাত্মক সমস্যা। দ্রুত শিল্পায়নের ফলে বায়ু, জল, মাটি সব দূষিত হয়ে যাচ্ছে। তৃতীয়ত, আন্তর্জাতিক উত্তেজনা বাড়ছে, বিশেষ করে আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধ এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা। চীন এখন চেষ্টা করছে মধ্যমায়ের ফাঁদ এড়াতে, শুধু কম খরচের উৎপাদন থেকে বের হয়ে উচ্চ প্রযুক্তি ইনোভেশন ভিত্তিক অর্থনীতি রূপান্তরিত হতে। তো বন্ধুরা, এই ছিল চীনের অর্থনৈতিক রূপান্তরের গল্প। চীনের এই উত্থান সম্পর্কে আপনাদের মতামত কি, কমেন্ট সেকশনে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।